প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। আমরা বেশ কয়েকদিন থেকে পরিমাণগত রসায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি। আজকে এমন একটি টপিকস আলোচনা করব যেটা পরীক্ষা আসার সম্ভাবনা 100%। আমরা আসলে সেরকম একটা সম্ভাবনার প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেটার হেডিং দেওয়া যায় দ্রবণের মিশ্রণের প্রকৃতি নির্ণয়। কি লেখা যায়? মিশ্রণের প্রকৃতি। এই কথাটা দ্বারা আমরা বুঝি দুটি দ্রবণকে মিশ্রিত করলে যে মিশ্রিত দ্রবণ হবে, ওই মিশ্রিত দ্রবণ কি অম্লীয় হবে, না ক্ষারীয় হবে, না নিরপেক্ষ হবে। এই মিশ্রণের প্রকৃতি, এটার নাম হলো মিশ্রণের প্রকৃতি। আমরা যে গতদিন এর আগের দিন টাইট্রেশনের অঙ্কগুলো করেছিলাম, সেগুলো 2 বা ততোধিক নিয়মে করা যায়। আমাদের 2-1 স্টুডেন্ট ফোন করে বলল তাদেরকে মোল সংখ্যা দিয়ে অঙ্কগুলো করানোর জন্য। আমি চেষ্টা করব আজকের অঙ্ক আগে আমাদের আগের নিয়মে করব, তারপরে অঙ্ককে মোল সংখ্যার নিয়মে করে দেখাবো। তোমাদের কাছে যে পদ্ধতি সুবিধা মনে হবে তোমরা সেই পদ্ধতি ফলো করবে। আসলে আমরা আজকে প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। আমাদের আজকে প্রথম প্রশ্নটা দেখো, সবাই খেয়াল করি। $50 ml ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। তাহলে একটা পাত্রে 50 ml ডেসিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, মনে করি এই পাত্র। বি আরেকটি পাত্র, যেখানে আমাদের 100 ml সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে, এটাকে বি দ্রবণ বললাম। প্রশ্ন হচ্ছে আমরা যেখানে লিখি এ ও বি দ্রবণ দুটিকে মিশ্রিত করলে কি ঘটনা, কি কি আমাদের আলোচনা করতে হবে? মিশ্রণের প্রকৃতি কেমন হবে ব্যাখ্যা করো। 2 নাম্বার, মিশ্রণের ঘনমাত্রা কত হবে? 3 নাম্বার প্রশ্ন, মিশ্রণের পিএইচ কত হবে? এই ধরনের আমাদের প্রশ্নগুলো উদ্দীপকে 4 নাম্বার জন্য থাকবে। আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে উদ্দীপক দিই, তাহলে এ ও বি দ্রবণ। তাহলে এ ও বি দ্রবণকে একটা হলো সালফিউরিক অ্যাসিড, আরেকটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাদের দ্রবণ দুটিকে কি করা হচ্ছে? মিশ্রিত করা হচ্ছে। তাহলে আমরা এমন প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা আলোচনা করব প্রকৃতি কেমন হবে। কোন দ্রবণ দুটি কেমন তাদের মিশালে তাদের মধ্যে তুলনা করতে গেলে প্রথমে তাদের ঘনমাত্রা একই রকম হইতে হবে। একই রকম ঘনমাত্রা যদি না হয় তাহলে আমরা তাদের মধ্যে তুলনা করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হলো তাদের ঘনমাত্রা একই করা। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে ভিন্ন ঘনমাত্রা দ্রবণকে একই ঘনমাত্রায় রূপান্তর করে। সেরকম সূত্রটা হচ্ছে এরকম, আমরা দেখেছিলাম এ ml বি মোলার দ্রবণ ইকুইভ্যালেন্ট টু a into b ml 1 মোলার দ্রবণ। এই হলো আমাদের সূত্র, যে ভিন্ন ঘনমাত্রা দ্রবণকে একই ঘনমাত্রা রূপান্তরের নিয়ম।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমাদের এই পাত্রে আমাদের যে মিশ্রণটা আছে সেটি হলো 50 ml ডেসিমোলার। আমরা এর আগে শিখে ফেলেছি ডেসিমোলার মানে হচ্ছে কত, 0.1 মোলার। সেমিমোলার মানে কত, 0.5 মোলার। এটা আমাদের জানতে হবে, আমরা গত ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। ডেসিমোলার মানে 0.1 মোলার, সেমিমোলার মানে 0.5 মোলার। এখন আমরা তাদের ঘনমাত্রাকে একই করব। একই করার সূত্র আমরা দেখালাম, সেই নিয়ম অ্যাপ্লিকেশন করতেছি আমরা। দেখো 50 ml ডেসিমোলার মানে 0.1 মোলার, কোন দ্রবণ, সালফিউরিক অ্যাসিড দ্রবণ, ইকুইভ্যালেন্ট টু, তাহলে 50 ইনটু 0.1 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, বা এটা যদি আমরা গুণ করি হবে কত, 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বি পাত্রটা দেখি। বি পাত্র আমাদের আছে 100 ml সেমিমোলার মানে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ। সরি, সালফিউরিক অ্যাসিড না, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ইকুয়াল কি হবে, 100 ইনটু 0.5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা গুণ করলে কত হবে, 50 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দুজনে ঘনমাত্রা সমান পেয়ে গেলাম। এখন আমরা তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করতে পারবো। আচ্ছা, তাদের বিক্রিয়াটি, এখানে তাদেরকে মিক্স করলে বিক্রিয়াটি কি বিক্রিয়া হয় তাদের মধ্যে, সালফিউরিক অ্যাসিড যোগ 2 সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা গতদিন লিখছিলাম 2 সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে সোডিয়াম সালফেট প্লাস 2 পানি। তাহলে এই বিক্রিয়া থেকে দেখা যায় কি, দেখা যায় 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 2 মোল। 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এই কথাকে আমরা বুঝি সবাই। এই কথাটার অর্থ হচ্ছে যেখানে 1 ml সালফিউরিক অ্যাসিড যা কাজ করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তাকে প্রশমিত করতে তার 2 ml লাগবে। একজন যদি সালফিউরিক অ্যাসিড থাকে, তাকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কয়জন, 2 জন। তাহলে আমরা এখানে এই লাইন লিখতে পারি 1 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 1 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করে যদি 2 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হয়, তাহলে আমরা আমাদের দেখি আমাদের সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু, 5 ml, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হলো 50 ml। তাহলে 1 ml সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 2 ml। তাহলে 5 ml সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে কতটুকু, 10 ml। অথচ আমাদের আছে কতটুকু, 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কার পরিমাণ বেশি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি আছে। দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি আছে বলে এই মিশ্রণের প্রকৃতিটা হবে ক্ষারীয়। আর সেটাকে আমরা কিভাবে উপস্থাপনা করব একটু দেখি। তাহলে আমরা এইটার সূত্র ধরে লিখলাম 1 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 2 ml। তাহলে 5 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড এর দরকার হবে 10 ml 1 মোলার দ্রবণ। অথচ মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উপস্থিত আছে
কতটুকু উপস্থিত আছে 50 ml 1 মোলার দ্রবণ। তাহলে আমরা কি লিখব, তাহলে 50 ml এর মধ্যে কত ml বিক্রিয়া করবে 10 ml বিক্রিয়া করবে। তাহলে সালফিউরিক অ্যাসিড কে প্রশমিত করার পর মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। কতটুকু থাকবে অবশিষ্ট? 50 এর মধ্যে বিক্রিয়া করতেছে 10 ml, তাহলে আর বাকি থাকবে কত 40 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমাদের কি অবশিষ্ট আছে? মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে বলে তাহলে আমরা কিন্তু আরেকটু লাইন লিখলে, অতএব মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে বলে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই যুক্তিটা বুঝতে পেরেছ। এখন আমরা সেকেন্ড অপশন কাজ করব, যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের ঘনমাত্রা কেমন। আচ্ছা, ঘনমাত্রা কেমন যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আসলে দেখি আমরা যে সূত্রটা ব্যবহার করব লঘুকরণের সূত্র। আমাদের এটা নিয়ে আলাদা পড়াশোনা আছে, লঘুকরণের সূত্র। আমরা জানি V1 S1 = V2 S2। V1 হচ্ছে মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, S1 হচ্ছে মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা, V2 মিশ্রণের প্রকৃত মোট আয়তন, S2 হলো মিশ্রণের ঘনমাত্রা। তাহলে আশা করি টার্মগুলো বুঝতে পেরেছ। আমরা এখন মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতেছি, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করবো আমরা। এটার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। আসলে দেখি আমরা এখানে মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন, আমরা দেখলাম আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 50 ml, তার মধ্যে বিক্রিয়া করছে 10 ml, অবশিষ্ট আছে 40 ml। তাহলে মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইডের হলো 40 ml। শেষ 40 ml সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা কত ছিল 1 মোলার। তোমরা তোমাদের খাতাটা দেখো, আমি মুছে ফেলছি। মিশ্রণের প্রকৃত মোট আয়তন, আসলে এখানে আমরা ঘনমাত্রা এটাকে কমালেও প্রকৃতপক্ষে মিশ্রণে আছে কতটুকু 50 ml অ্যাসিড 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, যোগ করলে মিশ্রণ মোট আয়তন ছিল 50 + 100 = 150 ml। এটা হলো আমাদের প্রকৃত মোট আয়তন। এখন আমরা দেখি এখানে আমাদের মিশ্রণের ঘনমাত্রা আমরা হিসাব করব। তাহলে আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। V1 এর মান হচ্ছে মিশ্রণে কতটুকু অবশিষ্ট ছিল 40 ml, তার ঘনমাত্রা 1। V2 আমরা কত 150, S2 এর হোয়াট, তাহলে S2 = 40/150 ml। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি হয় 0.266 মোলার। এটা হলো আমাদের অবশিষ্ট মিশ্রণের ঘনমাত্রা। তাহলে মিশ্রণ অবশিষ্ট কি আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে এই ঘনমাত্রা কার? সুতরাং মিশ্রণে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড = কত 0.0266 মোলার। এটা আমাদের অবশিষ্ট আছে। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন হয়ে গেল।
থার্ড কোশ্চেন হচ্ছে দ্রবণের পিএইচ কত। পিএইচ আমাদের প্রথম পত্রের চতুর্থ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আলোচনা আছে, তোমরা আশা করি সেই চ্যাপ্টার পড়েছো। সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কি 0.266 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, এর আমাদের প্রশ্ন। তাহলে আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কি তৈরি করে, একটি OH মাইনাস উৎপন্ন করে আর সোডিয়াম প্লাস। আমরা জানি পিএইচ থার্ড দ্রবণের পিএইচ বাইর করার আগে কি বাইর করতে হবে, যেহেতু OH আছে তাহলে আমরা বাইর করব POH ইকুয়াল টু মাইনাস লগ অফ থার্ড ব্র্যাকেট OH মাইনাস। এখন আমরা এখানে মানটা বসাবো, বসালে মাইনাস লগ, তাহলে আমাদের মান কত আসছে 0.266 মোলার। যদি মানটা বসাই তাহলে আমাদের সেই মানটা হচ্ছে আমাদের কত 0.574, এটা হলো POH এর মান। আমরা আবার ওই চ্যাপ্টারে শিখেছি PH প্লাস POH ইকুয়াল টু হচ্ছে কত 14, সুতরাং PH ইকুয়াল টু 14 মাইনাস POH। তাহলে আমাদের PH 14, POH এর মান 0.574, সুতরাং আমাদের এটা হচ্ছে কত 13.46 অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটিকে যদি আমরা আরেকটা নিয়মে করার চেষ্টা করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমাদের কাছে দুই নিয়মের মধ্যে যেটা সহজ মনে হবে সেটা করো। আজকে আমরা আরেক নিয়ম করব মোল সংখ্যা দিয়ে। আসো আমরা দেখি সেই নিয়মটা একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্ন হচ্ছে A ও B দ্রবণকে C পাত্রে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে, এটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি। আসো আমরা আগে বিক্রিয়া লিখি, তাহলে বিক্রিয়াটি তাদের মধ্যে যে বিক্রিয়া সংঘটিত বিক্রিয়াটি, তাহলে বিক্রিয়া হয় সালফিউরিক অ্যাসিড প্লাস 2 সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে সোডিয়াম সালফেট প্লাস 2 পানি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এই কথার অর্থ কি, এই কথা আমাদের ডিফাইন করে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কয় মোল, 2 মোল। এটা যদি আমাদের 5 মোল হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে আমাদের কয় মোল, 10 মোল। এইভাবে এটা যদি আমাদের 5 মোল হয় সালফিউরিক অ্যাসিড লাগবে আমাদের 2.5 মোল। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা মোল সংখ্যা হিসাব করব। মোল সংখ্যা কিভাবে হিসাব করে, আমরা প্রথম লেকচারে মোল সংখ্যা বাইর করেছি এই চ্যাপ্টারের। মোল ইকুয়াল টু হলো V লিটারে ইনটু S মোলারিটি। তাহলে B দ্রবণের আয়তন ইনটু দ্রবণের ঘনমাত্রা, এইভাবে আমরা মোল সংখ্যা পাবো। আমাদের এখানে কি আলোচনা আছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা যদি লিখি সালফিউরিক অ্যাসিড এর মোল ইকুয়াল টু, তাহলে আমরা N অফ সালফিউরিক অ্যাসিড এভাবে লিখতে পারি, N অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু, আসলে দেখো তার আয়তন কত আছে 50 ml ইনটু 10 টু দি পাওয়ার 3, আমরা তাকে লিটারে কনভার্ট করলাম। আসো তার ঘনমাত্রা কত, ডেসিমোলার কত 0.5 মোলার, তাহলে 0.1 মোলার। এটাকে যদি আমরা গুণ করি কত হবে 0.005 মোল। তাহলে আমার দাঁড়াচ্ছে 0.005 মোল। এখন আসলে দেখো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা যদি আমরা হিসাব করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল যদি আমরা হিসাব করি N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তার আয়তন কত 100 ml, 100 ইনটু 10 টু দি পাওয়ার -3, আমরা তাকে লিটারে কনভার্ট করলাম। তার ঘনমাত্রা কত 0.5, এটা গুণ করলে কত হবে 0.05 মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাত্রে, দেখো আমরা দেখে ডিফাইন করি
এই পাত্রে টোটাল যে মোল সংখ্যা হিসাব করি সেখানে মোল হচ্ছে কত 0.005 মোল আছে। বি পাত্রে দ্রবণের মোল সংখ্যা কত আছে 0.05 মোল আছে। তাহলে কার মোল কম আছে? আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কম, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বেশি। কোন স্টুডেন্ট যদি সিম্পল এই কথাটা লেখে যে উক্ত মিশ্রণে ভি বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা গ্রেটার দেন সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, দেন দ্রবণটা হচ্ছে কি ধরনের ক্ষারীয়। তার অ্যানসারটা 100% রাইট, তার মন্তব্য হয়ে গেল। আর যদি একটু এক্সপ্লেইন করি, আমরা ব্যাখ্যা করি, দেখো আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটু আমরা লিখলাম 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু কয় মোল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ 1 ml সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে লাগবে 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডে সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা এত, সুতরাং 0.05 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইড এর দরকার হয় কত 0.005 into 2 এটমোল বা 0.01 মোল। তাহলে সালফিউরিক অ্যাসিডের এই মোলকে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.01 মোল প্রশমিত করে ফেলে, এরপরেও সোডিয়াম হাইড্রোক্সাইড আরো অবশিষ্ট রয়ে যায়। অথচ এটা আমরা লিখি, অথচ সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণে আছে কত 0.05 মোল। তাহলে প্রশমিত করার পর মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। তো কতটুকু থাকবে অবশিষ্ট? তাহলে অবশিষ্ট থাকবে আমাদের, তাহলে সে আছে আমাদের 0.05, বিক্রিয়া করছে 0.01 মোল, তাহলে আরো অবশিষ্ট থাকবে 0.04 মোল। সুতরাং মিশ্রণে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে বলে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করলাম, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি মিশ্রণের প্রকৃতি কিভাবে ক্ষারীয় বানানো মোল সংখ্যা দিয়ে ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের সেকেন্ড কাজ, এই মিশ্রণের ঘনমাত্রা কত। আসলে দেখি আমরা এটা শেষ, আমরা এখন সেকেন্ড প্রশ্নে যাচ্ছি। মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। মিশ্রণের ঘনমাত্রা সিম্পল, আমরা একটু শিখছি n = VS। আমাদের n হচ্ছে নাম্বার অফ মোল, b হচ্ছে ভলিউম দ্রবণের আয়তন, s হচ্ছে ঘনমাত্রা। আমরা এখন বাইরে করতে থাকি ঘনমাত্রা s, সুতরাং s = n/v। আর আমরা দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল অবশিষ্ট আছে। আমরা লিখছিলাম 0.04 মোল। তার মিশ্রণের আয়তন, প্রকৃত আয়তন কত 50 ml আর 100 ml। তাহলে কত 50 যোগ 100 = 0.04 / 140। তাহলে এটাকে ভাগ করলে কত হবে? সুতরাং s = 0.266 মোলার। ওই যে আমরা প্রথম যেটা পেলাম সেটাই 0. সুতরাং মিশ্রণের ঘনমাত্রা হলো 0.266 মোলার।
পিএইচ আমরা আগের মতো করে ফেলি। এইভাবে আমাদের কাছে এখন যে পদ্ধতিটা সুবিধা মনে হয়, যে পদ্ধতি আমি পুরোপুরি বুঝবো, কারণ আমরা কোনো একটি কোথাও যাওয়ার ওয়ে যদি বিভিন্নভাবে জানতে পারি, তাহলে আমরা আমাদের ওখানে গন্তব্যস্থলে যেতে সুবিধা হয়। এই জন্য আমাদের বিভিন্ন ওয়ে জানা লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা দুইভাবে করালাম। প্রত্যেকটি অঙ্ক তুমি এইভাবে মূল সংখ্যা দিয়ে করার চেষ্টা করবে। কোথাও প্রবলেমে পড়লে আমার সাথে যোগাযোগ করবা, আমাদেরকে আমার কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি হেল্প করার চেষ্টা করব। আরেকটি কথা, যদি ভিডিওটি আমাদের এই পড়াশোনা তোমাদের কোনো উপকারে আসে ভিডিওটি, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা, যেন সবাই উপকার লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মে যদি আমরা আরেকটা অঙ্ক করার দেখার চেষ্টা করি, দেখো উদ্দীপক আমরা বোর্ডে লিখলাম 100 ml 0.5 মোলার দ্বিক্ষারকীয় অ্যাসিড, আর হচ্ছে 200 ml 0.2 মোলার এক অম্লীয় ক্ষার। তাহলে আমরা এখানে দুটি নতুন ওয়ার্ড শিখেছি, দ্বিক্ষারকীয় অ্যাসিড, এক অম্লীয় ক্ষার। এই দুইটা টার্ম আমাদেরকে আগে বুঝতে হবে। এই দুইটা টার্ম বোঝার জন্য আমাদেরকে জানতে হবে অম্লত্ব আর ক্ষারকত্ব। তাহলে অ্যাসিড যারা, তাদের হয় ক্ষারকত্ব। সহজ, গত লেকচারের আগে লেকচার আমরা তুল্য সংখ্যা, যার ক্ষারকত্ব বাইর করার সময় যদি আমরা তুল্য সংখ্যা বাইর করতে পারি, যার তুল্য সংখ্যা যত তার ক্ষারকত্ব তত। এভাবে যদি আমরা না বুঝি, সিম্পল, কোন অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কোন অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে যত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে, তার ক্ষারকত্ব হচ্ছে তত। যেমন এটার সাথে হলো সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি 1 মোল, এটা হলো সোডিয়াম সালফেট প্লাস পানি, এটা হলো সোডিয়াম ফসফেট প্লাস পানি। এখানে হলো 2 মোল, এখানে হলো 3 মোল। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল বিক্রিয়া করে বলে এর ক্ষারকত্ব হচ্ছে 1, এর ক্ষারকত্ব হচ্ছে 2, এর ক্ষারকত্ব হচ্ছে 3। এর ক্ষারকত্ব 1 বলে একে বলা হয় এক ক্ষারকীয় অ্যাসিড, এটাকে বলা হয় দ্বিক্ষারকীয় অ্যাসিড, এটাকে বলা হয় ত্রিক্ষারকীয় অ্যাসিড। তাহলে এখন আমরা যদি প্রশ্ন করে এক ক্ষারকীয় অ্যাসিড, আমরা বুঝবো যাদের অ্যাক্টিভ প্রোটন আছে। তারা কি হতে পারে? তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, ইথানোয়িক অ্যাসিড হতে পারে। দ্বিক্ষারকীয় অ্যাসিড বললে আমরা বুঝবো কি? সালফিউরিক অ্যাসিড, যাদের 2টি H+ দেওয়ার ক্ষমতা আছে। ত্রিক্ষারকীয় অ্যাসিড, যাদের 3টি H+ দেওয়ার ক্ষমতা আছে। তাহলে আমরা ক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, এক ক্ষারকীয় অ্যাসিড নিশ্চয় বুঝতে পেরেছি। তাহলে এক ক্ষারকীয় অ্যাসিড বললে আমরা বুঝাবো হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড বুঝলে বুঝবো সালফিউরিক অ্যাসিড, ত্রিক্ষারকীয় অ্যাসিড বললে আমরা বুঝবো ফসফরিক অ্যাসিড। অথবা যার ক্ষারক তুল্য সংখ্যা যত, আমরা ওই দিন তুল্য সংখ্যা আলোচনা করেছিলাম। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 1, এজন্য তার ক্ষারকত্ব 1। সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, এজন্য তার ক্ষারকত্ব 2। ফসফরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 3, এজন্য তার ক্ষারকত্ব 3। যে যেভাবে বুঝতে পারে। তাহলে আমাদের ক্ষারকত্ব এবং তুল্য সংখ্যা জিনিসটা জানা থাকলে, তুল্য সংখ্যা জানা থাকলে আমরা সব বলতে পারবো। এটা হলো অ্যাসিডের ক্ষেত্রে। এখন আসলে আমরা ক্ষারের ক্ষেত্রে বোঝা হয় অম্লত্ব। ক্ষার বা ক্ষারক কিন্তু বোঝায় অম্লত্ব, তাও তার তুল্য সংখ্যা সমান। তাহলে যার যে ক্ষারের তুল্য সংখ্যা যত, তার অম্লত্ব তত। এটাকে এইভাবে না বুঝলে আমরা অন্যভাবে ডিফাইন করার চেষ্টা করি। কোন ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সিম্পল এই দুইটা যদি আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, পানি, সোডিয়াম ক্লোরাইড, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এটার ডেফিনিশন হচ্ছে কোন ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময়
হাইড্রোক্লোরিক অ্যাসিডের যত মোল দরকার হবে তার অম্লত্ব হবে তত, এবং তাদেরকে যেমন এর অম্লত্ব হচ্ছে 1, এর অম্লত্ব হচ্ছে 2, এই জন্য তাকে বলা হয় এক অম্লীয় অ্যাসিড, এক অম্লীয় ক্ষার। এটাকে বলা হয় দ্বি অম্লীয় ক্ষার, সোডিয়াম কার্বনেট। তাহলে আমাদের প্রশ্নে এরকম যদি টার্মগুলো উল্লেখ থাকে আমাদেরকে বুঝতে হবে, যেরকম সেমিমোলার, ডেসিমোলার, মিলিমোলার গুলো বুঝি, তাহলে আশা করি আজকে থেকে এক ক্ষারকীয়, দ্বিক্ষারকীয়, অম্লীয় কথাটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমাদের আমাদের প্রশ্নটা আমরা একটু আবার আলোচনা করি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এ ও বি দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে? মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের ঘনমাত্রা, পিএইচ আমরা পাবো। তাহলে এইভাবে আগের মতো। তাহলে আসলে আমরা জানার চেষ্টা করি, তাহলে দ্বিক্ষারকীয় অ্যাসিড দ্বারা আমরা কি বুঝলাম? এখানে কি আছে? সালফিউরিক অ্যাসিড। এক অম্লীয় ক্ষার দ্বারা কি বুঝলাম আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড তুললে হবে একই কথা। আসলে আমরা এখন দেখি, তাহলে আমরা বলছিলাম প্রকৃতি নির্ণয় করতে গেলে, তাদের মধ্যে তুলনা করতে গেলে তাদের ঘনমাত্রাকে সমান করতে হবে। আসলে আমরা দেখি 100 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু, তার গুণ হবে 100 ইনটু 0.5 বা গুণ করলে কত হবে? 50 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এটা হচ্ছে কত? 200 ml। ও এখানে আসি, আমরা অঙ্কটাকে খেয়াল করি নাই আগে, আসলে এখন খেয়াল করি আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এভাবে দেওয়া নাই, তাদের ভর দেওয়া আছে। তাহলে আমরা আগে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এখানে বের করে নিব সিম্পল ইকুয়েশন দিয়ে। আমরা জানি S = 1000 W/mv। আমরা ঘনমাত্রা নির্ণয়ের, মোলারিটি নির্ণয়ের সমীকরণ দিয়ে এই সমীকরণ হচ্ছে S = 1000 W। S হলো ঘনমাত্রা, W হচ্ছে দ্রবীভূত পদার্থের ভর, M হচ্ছে আণবিক ভর, V হচ্ছে তার আয়তন। আসলে দেখি 1000 দ্রবীভূত পদার্থ কতটুকু আছে? 0.2। সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ধরি, সোডিয়াম হাইড্রোক্সাইড তার আণবিক ভর হচ্ছে 40, তারপর হচ্ছে আয়তন কতটুকু? আয়তন হচ্ছে 200 ml। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে? 0.025 মোলার। তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত বলা হয়েছে? যদি সরাসরি বলেন আমরা ক্যালকুলেশন করে দেখালাম কত? 0.025 মোলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এখানে চলে আসি। তাহলে আমরা আসলে দেখি 200 ml কত মোলার? 0.025 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ইকুইভ্যালেন্ট টু, গুণ করলে 200 ইনটু 0.025, তাহলে এটা হবে ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি গুণ করি কত হবে? 5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই হলো, তাহলে আমরা এটা পেলাম সালফিউরিক অ্যাসিড পেলাম কতটুকু? 50 ml, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5 ml আমাদের মোট মিশ্রণে। এবার বিক্রিয়া, তার মধ্যে কি বিক্রিয়া আমরা দেখি, আমরা একটু আগে শিখেছি একই বিক্রিয়া। তাহলে 2 না লিখে সালফিউরিক অ্যাসিড, আমরা আগে লিখলাম সালফিউরিক অ্যাসিড প্লাস 2 সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে 2 সোডিয়াম, একটা সোডিয়াম সালফেট প্লাস 2 ওয়াটার। তাহলে দেখা যাচ্ছে যে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু হলো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে লাগে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আমরা দেখি কার পরিমাণ কম আছে? দ্রবণের পরিমাণ কম আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যার পরিমাণ কম থাকবে তাকে প্রশমিত করবে, এটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে সুবিধা। তাহলে 5 ml 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড দরকার হয় 1 ml। তাহলে 5 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড লাগবে তার অর্ধেক 2.25 ml। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? আগের মতো লিখতে পারি। তাহলে 5 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কে
প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড দরকার, আমি তো শর্ট করলাম যেহেতু আমরা আগেটা বড় করে লিখলাম, দরকার 5/2, তাহলে কত হবে 2.25 ml। অথচ সালফিউরিক অ্যাসিড মিশ্রণে উপস্থিত আছে কতটুকু 50 ml। অথচ সালফিউরিক অ্যাসিড মিশ্রণে আছে 50 ml। তাহলে আমরা এখন কি করব, প্রশমিত হওয়ার পর অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড থাকে কতটুকু 50, অবশিষ্ট লিখতে সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু লিখতে পারি 50 মাইনাস 2.25 ml। তাহলে এটা আমাদের বাদ বিয়োগ করলে কত হবে 47 পয়েন্ট কত হয় 750 47.75 ml। তাহলে মিশ্রণ, সুতরাং মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত থাকে, তাই মিশ্রণটি কি হবে এখন অম্লীয়। তাহলে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত এত ml অতিরিক্ত আছে বিধায় মিশ্রণটি হচ্ছে আমাদের অম্লীয়। যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকতো তাহলে আমরা বলতাম ক্ষারীয়, যদি দুটি সমান হতো আমরা বলতাম নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সেকেন্ড যে ধাপ আছে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। সিম্পল, তাহলে আগেরটার মতো আমরা যদি দেখি V1S1 = V2S2। V1 হচ্ছে মিশ্রণে অবশিষ্ট দ্রবণের আয়তন, তাহলে কে আছে এখানে সালফিউরিক অ্যাসিড কতটুকু আছে 47.75, তার ঘনমাত্রা 1 মোলার। V2 মিশ্রণের মোট আয়তন, মিশ্রণের প্রকৃতপক্ষে কতটুকু আছে 100 ml আর 20 ml, তাহলে আমরা লিখতে পারি 100 + 200 ml ইনটু S2। সুতরাং S2 = 47.75 বা 300। দেখো তো তোমরা কত রেজাল্ট আসে, এটা ভাগ করলে দাঁড়াবে কত 0.158 মোলার। এই হচ্ছে আমাদের অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে তার ঘনমাত্রা। এখন আমাদের পিএইচ, আগের মতো করে পিএইচ এটা একটু দেখায়। থার্ড পিএইচ নির্ণয়, কার পিএইচ, তাহলে আমাদের প্রশ্ন হলো 0.158 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, এটা হলো আমাদের প্রশ্ন। সালফিউরিক অ্যাসিড যদি বিয়োজিত হয় দ্রবণে কয়টা H+ উৎপন্ন করে, 2টি H+ উৎপন্ন করে, তাই আমরা লিখব pH = log of third bracket H+ log of third bracket 2, দুইটা H+ উৎপন্ন করে 2 দ্বারা তার ঘনমাত্রা গুণ করব কত 0.158, তাহলে তার রেজাল্ট কত হয় 0.50। এটা হচ্ছে তার অ্যানসার। তাহলে দ্রবণের ঘনমাত্রা pH এর মান 0.5, মানে অনেক জিরোর কাছাকাছি বিদায় দ্রবণটা অনেক অম্লীয়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা এই অঙ্কটাই মোল সংখ্যা দিয়ে করার চেষ্টা করি আগের মতো, তাহলে আমাদের প্রশ্নটা কি, দুটি দ্রবণের মিশ্রণ করলে প্রকৃতি কেমন হবে আমরা মোল সংখ্যা দিয়ে করার চেষ্টা করব। সব বিক্রিয়াটি আগের মতো বিক্রিয়া লিখি, বিক্রিয়া নতুন ভাবে লিখতেছি আমরা, মনে করো অঙ্কটা, তাহলে সালফিউরিক অ্যাসিড +2 সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে সোডিয়াম সালফেট +2 পানি। তাহলে আমরা আগের মতো লিখতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দেখি 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা এখন মোল সংখ্যা হিসাব করি,
এই পাত্রের অথবা সালফিউরিক অ্যাসিড মোল সংখ্যা আগের মতো n = VS এই সূত্র দিয়ে, তাহলে সালফিউরিক অ্যাসিড এর মোল আমরা n অফ সালফিউরিক অ্যাসিড লিখি ইকুয়াল টু, তাহলে তার আয়তন কত 100 ml ইনটু 10⁻³ তার ঘনমাত্রা কত 0.5, তাহলে গুণ করলে হবে 0.05 মোল। আসলে আমরা যদি দ্বিতীয় পাত্রটা লিখি কতটুকু, কত মোল সংখ্যা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নির্ণয় n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো আমরা এখানে আর এই সূত্র ব্যবহার করব না, এখানে আমরা সূত্র আমরা জানি ভর ইকুয়াল টু n ইকুয়াল টু ভর w বাই m, এই সূত্র ব্যবহার করব। n ইকুয়াল টু w বাই m, ভর বাই আয়তন, তাহলে ভর বাই আয়তন, ভর বাই আণবিক ভর, সরি ভর বাই আণবিক ভর w বাই m। তার ভর কতটুকু 0.2 গ্রাম, আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডের 40, তাহলে বাদ করলে 0. কত হবে 0.005 মোল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সালফিউরিক অ্যাসিড আছে আমাদের 0.05 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0.05 মোল। কার পরিমাণ কম আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ অনেক কম আছে। তাহলে আমরা এখান থেকে লিখি, তাহলে দেখো এটা তাহলে আমরা হিসাব করলাম এটা কতটুকু মোল পাইলাম 0.05 মোল, এটা হিসাব করি কতটুকু পাইলাম 0.005 মোল। তাহলে দেখা যাচ্ছে যে এখন আমাদের এই মোলের হিসাব করলে আমরা দেখা যাচ্ছে, তাহলে আমরা একটু বিক্রিয়া থেকে আমরা কি শিখলাম, বিক্রিয়া থেকে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট কত মোল 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করে 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা লিখতে পারি 0.005 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হবে কত 0.05 ভাগ কত 2, তাহলে তার আমরা 2 দ্বারা তাকে ভাগ করব, তাহলে কত হল 0.0025 মোল, এত মোল। অথচ আমাদের সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু 0.05 মোল, অনেক বেশি। তার অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড মোল সংখ্যা ইকুয়াল টু, তাহলে 0.05 মাইনাস 0.0025, তাহলে আমাদের বিয়োগ করলে কত হয় 0.0475 মোল। তাহলে আমরা পেয়ে গেলাম। সুতরাং তাহলে আমরা মন্তব্য এখন কার পরিমাণ বেশি আছে, সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আছে, অথবা এভাবে লিখতে পারি n অফ সালফিউরিক অ্যাসিড গ্রেটার দ্যান n অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, বা মিশ্রণে সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত আছে তাই প্রকৃতি হবে কি ধরনের অম্লীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পেরেছো এই নিয়মে অঙ্কটা? আমরা সিম্পল মোল সংখ্যা বাইর করলাম, সালফিউরিক অ্যাসিডের মোল বেশি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল কম আছে, তাই তার প্রকৃতি এর পরিমাণ বেশি আছে বিধায় দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এখন আমরা সেকেন্ড আমাদের যেটা আছে কি মিশ্রণের ঘনমাত্রা, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। আসলে আমরা দেখি কি সূত্র ব্যবহার করছি, বলে n ইকুয়াল টু bs, সুতরাং s ইকুয়াল টু n বাই v। নাম্বার অফ মোল, কত মোল অবশিষ্ট আছে 0.0475। আসো আমাদের v দ্রবণের আয়তন কত 100 ml আর 200 ml, তাহলে কত আমরা 300, তাহলে 0.0475 300 ml ভাগ করলে হবে 0.158 মোলার। সুতরাং
আমাদের মিশ্রণের গণমাত্রা হচ্ছে 0.0158 মোলার। পিএইচ আগের মতো হিসাব করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইতে যতগুলো উদাহরণ আছে, যতগুলো অনুশীলনী আছে এবং বিগত বোর্ডে যতগুলো প্রশ্ন এসেছে, তোমরা এগুলো সলভ করবা। আশা করি আমাদের এই কয়েকদিন আলোচনা থেকে তোমরা একটা উদ্দীপক পেয়ে যাবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবা। ভালো থাকো, সুস্থ থাকো।